একটা নয় শ্রোতা বন্ধুরা, আপনাদের জন্য থাকছে তিনটে সত্যি ঘটনা, যে ঘটনাগুলো শুনলে আপনারাও হয়তো রীতিমতো চমকে উঠবেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আমাদের চ্যানেলের এই ঘটনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের ঠিক কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এই ধরনের কোনো রকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশনে যেতে হবে। দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন করা আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর একটা রিকোয়েস্ট করব, যদি পসিবল হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমার মনে হয় এই ঘটনাগুলো যদি আরও 5টা সাধারণ মানুষ শুনতে পারেন, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি সতর্ক ও সজাগ হতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। তবে তার আগে একটা কথা বলে নিতে চাই। আপনারা বহুদিন থেকেই আমাদেরকে বলে আসছিলেন যে আমেরিকায় আমরা যেখানে থাকি তার আশেপাশে কী আছে, রাস্তাঘাট কীরকম, বাড়িঘর কীরকম, প্রকৃতি কীরকম, সেইগুলো দেখানোর জন্য। কিন্তু সেগুলো তো এই ভূত ভগবান চ্যানেলের মাধ্যমে দেখানো সম্ভব নয়। তাই আমাদের ভূত ভগবান চ্যানেলের পক্ষ থেকে একটা নতুন নিবেদন, আমাদের নতুন ইউটিউব চ্যানেল দ্য বংশপার। এই চ্যানেলে আমরা আমেরিকায় যেখানে থাকি তার আশেপাশের বাড়ি, ঘর, রাস্তাঘাট, প্রকৃতি এই সব কিছুই আমি তুলে ধরি। যদি ভালো লাগে আপনারা কিন্তু সেই চ্যানেলটাকে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর নতুন চ্যানেলের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, গিয়ে দেখতে পারেন। আর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সাপোর্ট করবেন। আজকে আমি আপনাদের সামনে একটা নয় তিনটে ঘটনা বলবো। প্রথম ঘটনাটা আমাকে কলকাতা থেকে তীর্থঙ্কর আজ থেকে প্রায় 2.5-3 মাস আগেই পাঠিয়েছিল। কিন্তু কিছু একটা টেকনিক্যাল প্রবলেমের জন্য আমরা ঘটনাটা প্রচার করতে পারিনি। তো প্রথমে আমি আজকে তীর্থঙ্করের যে ঘটনাটা লিখে পাঠিয়েছে সেটা আমি বলবো, এবং তারপরে আসানসোল থেকে মধুমিতা গোস্বামী দুটি ঘটনা পাঠিয়েছেন, সেই ঘটনা দুটো বলবোই। তো এটুকু বলতে পারি, 3টে ঘটনাই ভীষণ ভালো। আপনারা একদম শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, আশা করি আপনারা খুব এনজয় করবেন। তো আমি প্রথমে চলে যাচ্ছি আজকের প্রথম ঘটনায়, যে ঘটনাটা কলকাতা থেকে তীর্থঙ্কর লিখে পাঠিয়েছে। তীর্থঙ্কর যেটা লিখেছে, মানে পুরো ঘটনাটা ও কিছু ভয়েস মেল করে পাঠিয়েছিল। তো ও রিকোয়েস্ট করেছে যেন পুরো ঘটনাটা শুনে আমি আমার নিজের মতো করে গুছিয়ে আপনাদের সকলের সামনে প্রচার করি। তো আমি সেটাই করছি। তো আপনারা প্রত্যেকেই জানেন যে 2020 সালে যে কোভিড-19-এর জন্য যে প্যান্ডেমিক সিচুয়েশনটা হয়েছিল, সারা পৃথিবী কিন্তু যাকে বলে একাধারে স্তব্ধ হয়ে গেছিল। এবং যখন আমাদের ওখানে যখন লকডাউন চলছিল, সেই লকডাউনটা কতখানি কড়াভাবে পালন হয়েছিল সেটা কলকাতায়, সেটা তো আপনারা সকলেই জানেন। তো তীর্থঙ্করের বাড়ি হচ্ছে বাগুইহাটিতে। তো 2018 সালে ও যখন গ্র্যাজুয়েশন পাশ করে যায়, তো তারপর থেকেই কিন্তু ও বিভিন্ন জায়গায় কাজের চেষ্টা করছিল। এবারও গ্র্যাজুয়েশন পাশ করার পরে কলকাতা শহরেই একটা কোম্পানিতে ও ঢোকে, এবং সেখানে কিন্তু ওর মোটামুটি কাজকর্ম ভালোই চলে। এরপরে ওই কাজটা প্রায় 1.5 বছরটা করার পরে 2019 সালের পুজোর পরে, মানে নভেম্বর মাসে, ও কিন্তু কলকাতাতেই আর একটা জায়গায় চাকরি পায়। এবার বুঝতেই পারছেন, নতুন চাকরি, খুব নতুন একটা উদ্যম নিয়ে সুন্দরভাবে ও কাজকর্ম শুরু করে। তো তীর্থঙ্কর যেটা বলেছে যে ও যে কোম্পানিটায় কাজ করত সেই কোম্পানিটায় কিন্তু খুব ভালো ছিল, একটা স্যালারিটাও ঠিকঠাক দিচ্ছিল, কাজকর্ম নতুন নতুন শিখতে পারছিল, সব কিছু একদম কিন্তু ভালোভাবে যাচ্ছিল। হঠাৎ করেই যখন 2020 সালে মার্চ মাস নাগাদ এই করোনা কোভিডের যে একটা প্রভাব সেটা যখন তৈরি হয়, তখন কিন্তু আস্তে আস্তে একটা ছন্দপতন হতে থাকে। এবং আলটিমেটলি ওই জনতা কারফিউর পরে যখন লকডাউন শুরু হয়, সেই সময় কিন্তু ওর এই যে নতুন যে চাকরি ছিল সেই চাকরিতে ও কিন্তু একটা বিশাল বাধার সম্মুখীন হয়। এবং প্রথম যখন লকডাউনটা শুরু হয় তো সবাই ভেবেছিল যে হয়তো এটা খুব বেশি দিন স্টে করবে না, হয়তো কিছুদিন, 1 সপ্তাহ এরকম থাকার পরে আবার হয়তো সব কিছু নর্মাল হয়ে যাবে।
কিন্তু আমরা সকলেই জানি যে বিষয়টা কতখানি প্রলংড ছিল এবং কতটা সিরিয়াস জায়গায় চলে গেছিল। ফলে আস্তে 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 মানে যখন আর কি ওই লকডাউনটা হলো, ঠিক তার পরের মাসে যেহেতু কাজকর্ম ঠিকমতো হয় না, ও যে কোম্পানিতে কাজ করতো তীর্থঙ্কর, সেখানে ওকে 50% স্যালারি দেওয়া হয় এবং বলা হয় যে আপাতত তোমরা বাড়িতেই থাকো, যদি এরপরে সিচুয়েশান দেখে আমরা ডিসিশন নেব তোমরা কবে থেকে অফিস আসবে। এবং এর মাঝখানে কবে অফিস খুলবে, কবে ওরা আবার কাজ শুরু করবে এবং কাজ না করলে স্যালারি পাবে না, এইরকম কিন্তু একটা খুব বাজে কন্ডিশন সৃষ্টি হয়ে যায়। বুঝতেই পারছেন যে একটা মানুষের যদি উপার্জন বন্ধ হয়ে যায় আর ওরকম একটা কঠিন সময়, তাহলে মানুষের অবস্থা কি হতে পারে সকলেই আমরা জানি। তো ওরও কিন্তু মাথায় হাত পড়ে যায় যে কী করবে, সবে চাকরি শুরু করেছে, এবার বুঝতেও পারছে না যে ওই যে একটা সিচুয়েশান ছিল সেই সময় যে অন্য কোম্পানিতেও ট্রাই করবে বা কী হচ্ছে কী না হচ্ছে কিছু বুঝতেই পারছে না, কারণ লকডাউন, সমস্ত যানবাহন বন্ধ, অন্য কোনো জায়গায় গিয়ে যেও চাকরির চেষ্টা করবে সেটাও সম্ভব নয়। তো সংসার কি করে চালাবে? তো যেটাও লিখেছে যে ওর প্রচণ্ড একটা মানে ইচ্ছে ছিল যে ও চাকরি করবে, টাকা পয়সা ইনকাম করবে, সবারই যেরকম থাকে। তো সেটা যখন বন্ধ হয়ে গেল এবং যখন ও বুঝতে পারলো যে এই লকডাউন কবে ঠিক হবে, কবে সিচুয়েশান আবার নর্মাল হবে, সেটার কোনো ঠিক নেই। তো সেই সময় ওদের মানে ওর বাবা কিন্তু খুব মানে ও যেটা বলেছে ভয়েস মেলে যে ওর বাবা খুব যে ভালো রোজগার করতেন তা নয়, আর কি মোটামুটি একটা নিম্ন মধ্যবিত্ত পরিবার ওদের। তো তখন ওর মা বলল যে একটা কাজ করতে পারি, বিভিন্ন জায়গায় তখন মানুষের জন্য মানে আর কি কোয়ারেন্টিনে থাকছে, খাওয়া দাওয়ার একটা সমস্যা হচ্ছে, বাজার ঠিকমতো প্রত্যেকটা দিন বা যেরকম নর্মাল বাজারের যে টাইমিং হয় সেই সময় সেভাবে খোলা থাকতো না। তো ওরা একটা জিনিস বুঝতে পারে যে আশেপাশে বিভিন্ন জায়গায় খাবারের কিন্তু একটা চাহিদা রয়েছে, যেহেতু রেস্টুরেন্ট বন্ধ। তো তখন ওর মা বলল যে ঠিক আছে আমি ঘরে রান্না বান্না করতে পারবো, কিন্তু অর্ডারটা ওকে নিতে হবে এবং অর্ডারগুলো ডেলিভারিও ওকে করতে হবে। এটা কিন্তু একদম যাকে বলে ক্লাউড কিচেনের মতো করে একদমই ঘরোয়াভাবে কিন্তু করে। এটা কোনো জায়গায় অ্যাডও দেয় না, মানে জাস্ট মুখে মুখে ওর ফেসবুকে কিছু বন্ধু বান্ধবকে জানিয়ে দেয়। তো প্রথম দিন ও 2-3টে অর্ডারই পায়, তারপর থেকে কিন্তু মোটামুটি ওই 6-7টা করে অর্ডার পাওয়া শুরু করে। এবার বুঝতেই পারছেন যে মানে ও যেটা বলেছে ভয়েস মেলে যে ওদের ওখানে লোকাল বাজার খুবই কম সময়ের জন্য খোলা হতো, তাতেও প্রচুর ভিড় হতো, মানুষজন ওই মাস্ক পরে ওরকমভাবে বাজার কেনা সেটাও কিন্তু খুব লিমিটেড আসতো। মানে বাজার বলতে যেরকম প্রচুর যেরকম আসে বাজারে প্রচুর বিক্রেতা থাকে সেরকম কিন্তু নয়, খুবই কম কম বিক্রেতা থাকতো, 2-3টে করে। তো সেখান থেকেও কোনো রকমভাবে সবজি টবজি নিয়ে আসতো এবং সেটা থেকেই খুবই সীমিত সংখ্যায় ওর মা রান্না করে ওরকম কয়েকটা জায়গায় খাবারও ডেলিভারি করতো। আচ্ছা, এরকমভাবে চলতে চলতে ও একদিন একজনের মারফত আর কি খবরটা পায়, সেটা হচ্ছে যে চিনার পার্ক থেকে একটু ভিতরে ঢুকে মানে ওখানে দশদ্রোণ বলে একটা জায়গা রয়েছে। তো সেই দশদ্রোণের ওখানে ও একটা অর্ডার পায় এবং সেই অর্ডারটা ছিল মানে 2টো ভাতের মিল, ভাত ডাল সবজি আর ডিমের ঝোল, এই হচ্ছিল অর্ডার, এটা 2টো পায়। এবার যেহেতু মানে ওদের একদমই আর্থিক অবস্থা খারাপ হয়ে গেছে, ওর বাবা যেখানে কাজ করতেন সেখানেও ঠিকমতো স্যালারি দিচ্ছিল না করোনার সময়, ফলে মানে এটাই ওদের করতেই হতো। তো সেই জন্য আর ও নিজেই কিন্তু সাইকেলে করে করে এই ডেলিভারিগুলো কমপ্লিট করতো। তো এবার কি হয়েছে, এই অর্ডারটা ওদের রাতের ডিনারের জন্য আসে। এবার আপনারা তো সকলেই জানেন যে কলকাতা শহরের মতো একটা ব্যস্ত জায়গায় যেখানে এত গাড়ি ঘোড়া চলে, এত মানুষজনের যাতায়াত, কিন্তু ওই লকডাউন পিরিয়ডে মানে 7টা-8টার সময় কিন্তু রাস্তা পুরো শ্মশানের মতো খা খা করত। আমি নিজেও করোনার টাইমে কলকাতায় ছিলাম, তো আমি নিজেও কিন্তু এটা দেখেছি। তো প্রচণ্ড আর কি ফাঁকা ফাঁকা থাকতো, মানে অন্যান্য সময় ভাবা যায় না যে এই রাস্তায় এই সময় এতটা ফাঁকা। যাই হোক, তো এবার ও কি করেছে, ডেলিভারি দিতে বেরিয়েছে বাড়ি থেকে। তো মোটামুটি সেদিন ছিল ওটা ওদের লাস্ট অর্ডার। তো ও বেরিয়েছে, বেরিয়ে এবার দশদ্রোণের ওখানে ফোন টোন করে ও মানে দেখেছে একটা ফ্ল্যাটের হচ্ছে 3rd ফ্লোরে ওকে ডেলিভারি করতে হবে খাবারটা। তো খাবারটা ডেলিভারি করেছে। এবার যেটাও লিখেছে যে মানে বলেছে আর কি যে দশদ্রোণের ওই জায়গাটায় মানে এত কুকুর ছিল রাস্তায়, মানে রাস্তায় কুকুরগুলো না শুধু শুধু ঘেউ ঘেউ করছে। হুম, এবার
যেটা মানে তীর্থঙ্করের কথায় যে ও কুকুরে একদমই ভয় পায় না, কিন্তু অতগুলো কুকুর ওরকম ফাঁকা রাস্তায় ও যখন সাইকেলটা ঘুরিয়ে ওই ফ্ল্যাটের ওখানে ঢুকেছে, ওটা তো একটা সোসাইটির মধ্যে, ওখান থেকে যখন ও বেরিয়েছে খাবারটা ডেলিভারি করে, তখন ও দেখছে যে প্রচুর কুকুর রাস্তায় ওরকম করে ঘেউ ঘেউ করছে এবং কুকুরগুলো একেবারেই জানে বলে হিংস্র হয়ে উঠেছে। তো তখন ওখান দিয়ে একটা লোক যাচ্ছিল, তো লোকটা মানে ওরকমভাবে পাস করছিল আর কুকুরগুলো একদম ধেয়ে এসেছে। তো লোকটা কি করেছে, ওই রাস্তা থেকে একটা ঢিল তুলে কুকুরগুলোর দিকে ছুঁড়েছে, কারণ নিজেকে তো বাঁচতে হবে, নিজের আত্মরক্ষা করতে হবে। তো করে লোকটা কোনো রকমে সাইড দিয়ে বেরিয়ে গেছে। তো সেই সময় তীর্থঙ্কর যখন ওইখানটায় সাইকেল নিয়ে দাঁড়িয়ে রয়েছে, মানে ওরও ভয় লাগছে, মানে অতগুলো কুকুর যদি ওকে অ্যাটাক করে ও সাইকেল থেকে পড়ে যাবে, এবং ওকে যদি কুকুরগুলো মানে ছিঁড়েও খায়, মানে ওরকম একটা জায়গায়। বাট সমস্ত দোকানপাট বন্ধ, ইভেন দোকানের বাইরে, দোকান চালু থাকলে যেরকম দোকানের বাইরে প্রচুর আলো থাকে, সে আলোগুলোও বন্ধ, শুধু ওই উপরে উপরে স্ট্রিট লাইট, দ্যাটস ইট। তোকে তখন ওই লোকটা বললো যে এই কুকুরগুলো আসলে মানে ওইখানে একটা সামনে একটা নাকি বাজার আছে, তো ওই বাজারে যত মাছ মাংস দিয়ে ব্যবসায়ীরা ছিল, তারা কি করতো, ওই কুকুরগুলোকে মাছ মাংস বিক্রি হয়ে যাওয়ার পরে যেটুকু যে অবশিষ্টাংশ থাকতো তার ওই কুকুরগুলোকে নাকি খাওয়াতো। এবার যেহেতু বাজার বন্ধ, লোকজনের আনাগোনা নেই, দোকানগুলো বন্ধ, এবার কুকুরগুলোকে কে খাওয়াবে? কুকুরগুলো অ্যাকচুয়ালি ওই ওখানে যে কটা কুকুর ছিল তাদেরকে নাকি ওখানকারই ওই বাজারে আর কি যারা বসতেন তারাই খাবার দিত। এবার দোকানপাট বন্ধ, বাজার বন্ধ, এবার কুকুরগুলো খেতে পাচ্ছে না। কেউ হয়তো বাড়ি থেকে একটু খাবার এনে দিয়ে যাচ্ছে, দ্যাটস ইট, কিন্তু রেগুলার তাদেরকে যারা খাওয়াতো তারাই নেই। ফলে কুকুরগুলো প্রচণ্ড মানে খিদের জ্বালায় চিৎকার করছে। তো বলছে এরকম নাকি ঘটনা এখানে ঘটছে, কুকুরগুলো রাত হলেই মানে প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করছে, এরকম নাকি ঘটনা ওখানে ঘটেছে। একবার নাকি 2-3টে বাচ্চাকেও তাড়া করেছিল, কিন্তু আশেপাশে যেহেতু লোকজন ছিল কোনো দুর্ঘটনা ঘটেনি। বাট এরা মানে যে কুকুরগুলো মানুষকে কখনোই তাড়া করে না, ওই করোনার সময় নাকি ওই কুকুরগুলো মানুষ দেখলে তাড়া করতো। তো লোকটা বলেছে যে আমি ঢিল ছুঁড়েছি, তুমি বরং হাতে ঢিল নিয়ে যাও, একটু পরে যাও, এখন কুকুরগুলো একসাথে আছে, আধা ঘন্টা ম্যাক্সিমাম থাকবে, তাও অনেকক্ষণ হয়ে গেছে, আর হয়তো 5-10 মিনিটের মধ্যে কুকুরগুলো এদিক ওদিক চলে যাবে, তো তুমি কিন্তু এখান থেকে একটু পরে বেরিও। ভালো কথা, ও পরে বেরোবো, ভালো, যে ঠিক আছে 10-15 মিনিট একটুখানি ওয়েট করে যাই। এবারে 10 মিনিট ওয়েট করছে, 15 মিনিট ওয়েট করছে, দেখছে কুকুরগুলো মারাত্মক নিজেদের মধ্যে চিৎকার চেঁচামেচি করছে, মানে মারাত্মক লেভেলে। এবার ওখানে মানে ওখান থেকে গিয়ে আর একটু গিয়ে যেখানে কি কুকুরগুলো চিৎকার করছে, ঠিক সেখান থেকে আর একটু গিয়ে একটা মানে ফ্ল্যাট রয়েছে, ফ্ল্যাটের আর কি সোসাইটি রয়েছে। তো সেখান থেকেও দেখছে যে একটা সিকিউরিটি এসে মানে ওরকম কন্টিনিউয়াস কুকুরগুলো চিৎকার করছে, তো একটা সিকিউরিটি এসে একটা লাঠি নিয়ে কুকুরগুলোকে একটু ছত্রভঙ্গ করার চেষ্টা করছে। তো দেখছে কুকুরগুলো মানে ওই সিকিউরিটি যে হাতে লাঠি নিয়ে এসছে তাতেও মানছে না, মানে আরও তেড়ে তেড়ে আসছে এরকম টাইপের। তো ও না তীর্থঙ্কর না দেখে এটা ভয় পেয়ে গেছে, ও ভাবছে যে কী ব্যাপার, মানে ও নিজেও যেটা লিখেছে যে ও বুঝতে পারছে না যে কুকুরগুলো এত এরকম চিৎকার চেঁচামেচি কেন করছে। তো ওরও রীতিমতো ভয় লাগছে যে কী ব্যাপার হলো, এখন কুকুরগুলো কখন যাবে, কখন একটু ছত্রভঙ্গ হবে, নাহলে ওরকম করে কুকুর যদি সামনে ঝাঁপিয়ে পড়ে ও তো সাইকেল নিয়ে পড়ে যাবে। তো এরকম কিছুক্ষণ পরে প্রায় ওখানে ও যেটা বলেছে যে 20-25 মিনিটও ওয়েট করে। 20-25 মিনিট ওয়েট করার পরে ও দেখছে কুকুরগুলো মোটামুটি একটু শান্ত হয়েছে এবং কিছু কুকুর এদিক ওদিক চলে যাচ্ছে। তো ভাবলো বাবা বাচ্চা গেছে, এবার একদম সাইকেল চালিয়ে বাড়ি। এবার ওখান থেকে বাগুইহাটি ওর যেখানে বাড়ি সেটা যেতে প্রায় 20 মিনিট সময় লাগে সাইকেলে। এবার ও সাইকেল নিয়ে বেরিয়ে গেছে। এবার ওর একটু মনে মনে ভয় ভয় করছে যে মানে এবার মানে ওই রাস্তাটুকু পেরিয়ে যদি ও চিনার পার্কের ওখানে চলে আসে, সেখান থেকে ওর আর কোনো ভয় নেই, কারণ চিনার পার্কের ওখানে অত দূর কুকুরগুলো আসবে না, মানে ওই রাস্তাটুকুই ওর ভয়। এবার ও যাচ্ছে সাইকেল নিয়ে, যেতে যেতে মানে দশদ্রোণটা হচ্ছে চিনার পার্কটা ক্রস করে, ঠিক আছে। তো ওই যে জায়গাটায় কুকুরগুলো স্পেশালি চিৎকার করছিল সেখান থেকে ও কিছুটা এগিয়ে এসছে, মানে সাইকেল চালিয়ে এগিয়ে এসছে। এবার সাইকেলটা কিছুক্ষণ চালানোর পরেই মানে ওই মিনিট 1-2 পরে ও বুঝতে পারে যে ও সাইকেলটা ঠিকমতো চলছে না, মানে ও যতটা প্রেশার দিচ্ছে, যতটা বল প্রয়োগ করছে, সাইকেলটা কিন্তু সেই রকমভাবে চলছে না, খুব স্লো। তো ভাবলো কী হলো ব্যাপারটা, সাইকেল তো আসার সময় ঠিকই ছিল, ও কালকে সাইকেলের চাকায় হাওয়া ভরিয়েছে, সব কিছু ঠিকঠাক আছে, তার সাইকেলটা চলছে না কেন? তো ও ভাবলো যে ব্যাপারটা কী হলো।
তো ও যখন একটু ভালো করে খেয়াল করলো সাইকেল থেকে নেমে, তখনও দেখছে যে সাইকেলের যে পিছনের যে চাকাটা রয়েছে সেই চাকার হাওয়াটা কোনোভাবে বেরিয়ে গেছে, সেই জন্যই ওর সাইকেল ঠিকমতো চলছে না। ও তো ভাবলো যে দূর কি ঝামেলায় পড়লাম, কারণ সাইকেলটা যে ওরকমভাবে ওর হাওয়া বেরিয়ে গেছে সাইকেলের পিছনের চাকা থেকে, সেটা যে ও রাস্তায় কোনো জায়গা থেকে ও হাওয়াটা ভরে নেবে সেরকম কোনো দোকানপাট খোলা নেই। এটা কিন্তু আমি প্রথম লকডাউনের কথা বলছি। আপনারাও জানেন সেটা কতটা ভয়ঙ্করভাবে পালন করেছিল সবাই, প্রচণ্ড স্ট্রিক্ট ছিল। তো ভাবলো যে না, যেভাবেই হোক আমার কাছে বাড়ি পৌঁছতে হবে, কারণ ওর বাড়িতে পাম্প দেওয়ার মেশিনটা রয়েছে। ও ভাবছে যে টায়ারটাকে তাহলে দেখাতে হবে কোথাও লিক ফিক হচ্ছে কি না, সেটা তো বুঝতে হবে। তো যাই হোক, ও সেটা দেখে আর বেশিক্ষণ সময় নষ্ট করেনি, তখনও কিন্তু রাস্তায় 2-4টে কুকুর ছিল। ও শুরু করেছে যাওয়া। যেতে যেতে মানে সাইকেল তো খুব একটা চলছে না, কিন্তু খুব প্রেশার দিচ্ছে, পা দিয়ে প্যাডেল করছে। এমন সময় হঠাৎ করে, রাস্তাটা কিন্তু ক্লিন ছিল, রাস্তা এমন নয় যে কোনো নুড়ি পাথর কিচ্ছু না, হঠাৎ করে সাইকেলটা নিয়ে পড়ে যায়, থাম করে পড়ে যায়। এবং ওই যে পড়ে যাওয়ার ফলে ও কিন্তু মুখ থুবড়ে পড়ে, এবং এই মুখ থুবড়ে পড়ার ফলাফল হিসেবে যেটা হয় সেটা হচ্ছে ওর ঠোঁটটা কেটে যায়। ঠোঁটটা কেটে গেছে। এবার ঠোঁটটা কেটে যাওয়ার পরে না, ও ভাবছে যে বাবা আমি এভাবে পড়ে গেলাম, আর ওই রকমভাবে যে ও পড়ে যাবে এটা ও নিজেও ভাবতে পারেনি। তো ও না ভেবেছে হয়তো রাস্তায় কিছু একটা ছিল, গাড্ডায় হয়তো সাইকেল পড়েছে। তো কোনো রকমে উঠে ঠোঁটটা থেকে রক্ত বেরোচ্ছে, কোনো রকমে মুছে ঠুছে ও দেখছে যে আমি পড়লামটা কি করে, ব্যথাও পেয়েছে, খুব ব্যথা করছে। তো দেখতে সাইকেলটা মানে পড়ে রয়েছে এবং ও একপাশে পড়েছে, এবং যে জায়গাটায় ও পড়ে গেছে সেই রাস্তাটায় কিন্তু কোনো সমস্যা নেই, মানে কোনো গাড্ডা নেই, কিছুই নেই। এবার ও ভাবছে আমি পড়লাম কি করে। সাইকেলটায় পিছনের চাকায় হাওয়া কমে গেছে বা হাওয়া হয়তো লিক করে, সেটা আলাদা জিনিস, কিন্তু আমি পড়লাম কি করে। পুরো মনে হলো ও যখন পড়ে যায় ঠিক তার আগের মুহূর্তে ও বুঝতে পারে যে সাইকেলটা প্রচণ্ড রকমভাবে নড়ে গেল, মানে একটা খুব জার্কিং হলে যেরকম একটা হয়, ধরুন আপনি সাইকেল চালাচ্ছেন, খুব যদি জোরে যদি কোনো জার্কিং হয় তাহলে আপনার বডিটা যেরকম শেক করে যাবে, কেঁপে উঠবে, ঠিক সেভাবেই কিন্তু শরীরটা কেঁপে ওঠে এবং ও পড়ে যায়। যাই হোক, তো এবার ও সাইকেল নিয়ে উঠেছে। ওঠার পরে ও না মানে সাইকেলটাকে আবার নিয়ে কোনো রকম জায়গা থেকে পালাতে চাইছে, কারণ ওভাবে পড়ে গেছে। আর ও দেখছে যে একটা দুটো কুকুর পিছন থেকে আসছে, মানে ও তাকিয়েছে কিন্তু অনেকটাই দূরে, বাট মোটামুটি ওকে দেখে আসছে কুকুরগুলো। এবার ও ভাবছে যে এমনিতেই দেখবেন যে কুকুররা যদি কাউকে দেখে সন্দেহ করে, বা যারা ধরুন ওই পুরনো জিনিসপত্র বড় বোঝা করে পোটলা করে নিয়ে যায় রাস্তা দিয়ে, তাদের দেখেও দেখবেন অনেক সময় কুকুর কিন্তু চিৎকার করে। তো ভাবলো যে বাবা আমাকে দেখে বা যদি কুকুরগুলো চিৎকার চেঁচামেচি শুরু করে, দুটো কুকুর চিৎকার করলে আরও 10টা কুকুর চলে আসবে, মানে আমার কিন্তু খুব চাপ হয়ে যাবে। তো ও এবার উঠে সাইকেলটা নিয়ে আবার চালানো শুরু করেছে। এবার চালাতে গিয়ে দেখছে যে আগে যে প্রবলেমটা হচ্ছিল সাইকেলটা চালাতে, ও ঠিকমতো চালাতে পারছিল না, এবারও দেখছে যে সাইকেলটা নিয়েও তার থেকেও বেশি প্রবলেম হচ্ছে, মানে একদমই যেন সাইকেলটা ওর পা দিয়েও চালাতে পারছে না। তো মানে প্রচণ্ড ভয় পেয়ে গেছে যে ব্যাপারটা কি হলো। এই করে যখন ও খুব প্রেশার দিয়ে কোনো মানে প্যাডেল করে ও মানে তাড়াতাড়ি করে আসার চেষ্টা করছে, অ্যাটলিস্ট চিনার মোড় অব্দি আসার চেষ্টা করছে, এই করতে গিয়ে আবার কিন্তু দাম করে পড়ে যায় সাইকেল নিয়ে একদম রাস্তার উপরে। এইবার যে ও পড়েছে, এবার পড়াটা না মানে একটু জোরে পড়েছে, এবং এবারে ওর ঘাড়ে হাতে পায়ে কিন্তু একটু চোট পেয়েছে, লেগেছে। এই পর মানে এই যে ও পড়ে যায়, এই পড়ে যাওয়াটা না কিন্তু ও না মানে একটু চমকে ওঠে, মানে ও ভাবলো আমি কী করে পড়ে গেলাম, কিছুই তো হয়নি। ঠিক সেমভাবে কিন্তু ও যে মানে চালানো শুরু করেছিল, ও খুব দেখছে যে ওর প্যাডেলটা করছে কিন্তু সাইকেল এগোচ্ছে না, ও চেষ্টা করছে, এরকম সময় ওর আবার পুরো সাইকেল সহ ওর পুরো বডিটা প্রচণ্ড শেক করে ওঠে, খুব নড়ে ওঠে, এবং ও দাম করে মুখ থুবড়ে পড়ে যায়। এইটা যখন হয় তখন ও না মানে খুব আর কি একটা ভয় পেয়ে যায়, এবং কেন জানি না, ও যেটা তীর্থঙ্কর যেটা বলেছে ভয়েস মেলে, যে জানি না কেন আমি এটুকু বুঝতে পারি যে আজকে আমার বাড়ি ফেরাতে কপালে দুঃখ আছে, মানে আজকে মনে হচ্ছে কিছু একটা হবে। নাহলে মানে ও বলছে যে আমি এই করোনার সময় ও যে ছোট্ট বাড়ি থেকে যে ওর মা যে খাবার করে দিত, ও যে খাবারগুলো দিত, এটা কিন্তু বেশিরভাগটাই ওরা ডিনারের অর্ডার পেত, মানে দুপুরবেলার খাবারে খুব একটা অর্ডার ওদের আসতো না, খুবই ছোট ঘরোয়াভাবে করা, ওই দিনে হয়তো সব মিলিয়ে 8-10টা ওদের অর্ডার হতো।
এবং বেশিরভাগটাই হতো কিন্তু রাতে। বলছে আমি জানি না কেন আমার মনে হচ্ছিল যে আজকে তো কিছু একটা হবে, আজকে আমি এত সহজে বাড়ি পৌঁছতে পারবো না, আজকে আমার সাথে কিছু একটা ঘটনা ঘটতে পারে। আরও ওর ভয়টা 3-4 গুণ বেড়ে যায় যখন ও বুঝতে পারে যে ও ওই যে রাস্তার উপরে মুখ থুবড়ে পড়েছে, ও আর উঠতে পারছে না। ভাবুন বিষয়টা কতখানি ভয়ঙ্কর। ও মুখ থুবড়ে পড়ে গেছে এবং এটাও ও বুঝতে পারছে যে ওর পক্ষে আর ওঠা সম্ভবপর হচ্ছে না। ও প্রচুর চেষ্টা করে, কিন্তু ও দেখছে যে ওর শরীরটাকে নিয়ে যে উঠবে সেটাও করতে পারছে না। এবার দেখুন, আপনাদের মনে হতে পারে ঘটনাটা শুনে যে পড়ে গেছে, ওর হয়তো হাতে পায়ে চোট পেয়েছে বা ওর হয়তো পা মুচকে গেছে, সেই জন্য উঠতে পারছে না। এটা কিন্তু একরকম, মানে কোনো মানুষ যদি ভাবে পায়ে বা হাতে ব্যথা পাওয়ার জন্য সে যদি উঠতে না পারে, সে কিন্তু সেই জায়গাটায় পেনটা অনুভব করবে, এটাই স্বাভাবিক। কিন্তু তীর্থঙ্করের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে সেটা কিছুটা এরকম ছিল যে ও মুখ থুবড়ে পড়ে যায় এবং পড়ে যাওয়ার পরে ওর যে ও ব্যথা পেয়েছে এটাও বুঝতে পারছে, কিন্তু কেন জানি না ওর মনে হয় ওর হাত পা গলা কেউ একজন চেপে ধরে আছে, মানে ওকে উঠতে দেবে না, কোনোভাবে ওকে উঠতে দেবে না। এবং ও যেই জায়গাটা পড়ে যায় সেটা দশদ্রোণের রাস্তার উপরেই, এবং তার পাশে না মানে কিছু বন্ধ দোকান ছিল, কিছু দোকানপাট সেগুলো বন্ধ অবস্থা, এবং একটা মোবাইল রিচার্জের দোকান ছিল। তো ওই জায়গাটায় ও পড়ে গেছে। এবার পড়ে যাওয়ার পরে ও মানে আশেপাশটা মানে তাকাচ্ছে, যদি কোনো মানুষকেও দেখে তাকে বলবে যে দাদা একটু হাতটা ধরুন বা কিছু। ও দেখছে কোনো লোকজন নেই, মানে একদম কেউ নেই, মানে কেউ নেই। ও বলছে যে আমি ওই রাস্তায়, মানে ও বাগুইহাটিতে থাকে, চিনার পার্ক, দশদ্রোণ, কালীপার্ক, এই জায়গাগুলো ওর যাওয়া মানে যাতায়াত আছে। কিন্তু ও যেটা বলছে যে আমি এত ফাঁকা, এত এরকম জনমানবহীন, এবং সেই সময় কিন্তু করোনার আউটব্রেকটা নিয়ে খুব নিউজ হয়েছিল তার 2 দিন আগে থেকে, যে কলকাতাতেও এবার হচ্ছে, সেই জন্য মানুষ আরও ভীত সন্ত্রস্ত হয়ে কেউ বাড়ি থেকে বেরোচ্ছে না। তো ও ভাবছে যে কেউ নেই একটা রাস্তায়। এবার এমন সময় ও দেখে ও যেখানটা পড়ে রয়েছে ঠিক তার উল্টো দিকের যে রাস্তা, যে উল্টো দিকের যে জায়গাটা, সেখানে মানে যেহেতু ওই জায়গাটা আশেপাশে একটা বাজার ছিল, তো ওখানে দেখছে যে একটা ওই মানে যেখানে এই সমস্ত জায়গায় ওই মাংস বিক্রি করে, মুরগির মাংস, সেখানে তো খাঁচা থাকে। তো দোকানটা বন্ধ, কিন্তু দোকানের বাইরে একটা খাঁচা রয়েছে এবং সেই খাঁচার গায়ে ওই মুরগির পালক ঠালক এ সমস্ত কিছু লেগে রয়েছে। তো ওটা দেখেও বুঝতে পারছে যে ওখানে হয়তো কোনো মুরগির মাংসের দোকান ছিল। তো ও পড়ে রয়েছে এবং খুব ওঠারও চেষ্টা করছে, কোনোভাবেই উঠতে পারছে না। এমন সময় ও দেখছে, ও এটা কিন্তু ভয়েস মেলে পরিষ্কার বলেছে যে আমি নিজে একজন শিক্ষিত মানুষ, আমাকে হয়তো যদি এই কথাগুলো কেউ বলতো মানে এই ঘটনা ঘটার আগে, আমিও হয়তো বিশ্বাস করতাম না, কিন্তু ও ভূত ভগবান চ্যানেলের মাধ্যমে সকলকে এটা জানাতে চায়। সেটা হলো যে ও ওখানটায় পড়ে রয়েছে, ও ওঠার প্রচণ্ড চেষ্টা করছে, কিন্তু বুঝতে পারছে ওর হাত পা ইভেন ওর গলার সামনেটা কেউ একটা চেপে রয়েছে। আচ্ছা, এইটা হলো, এবং ওই যে রাস্তার উল্টো দিকে, মানে রাস্তা ঠিক মাঝ বরাবর একটু সাইড করেও পড়েছে, এবং উল্টো দিকে যেখানে ওই মুরগির মাংসের দোকানটা ছিল, এবং সেখানে বড় বড় দুটো ফাঁকা খাঁচা, খাঁচার মধ্যে কিন্তু কোনো মুরগি নেই। হয়তো সকালবেলা একটা নির্দিষ্ট টাইমের জন্য হয়তো সে বেচাকেনা করেছে, কিন্তু ওই সময় কিন্তু খাঁচা দুটো পুরো ফাঁকা, ওরকম মানে ওই তার জালি করা খাঁচা রয়েছে, এবং সেই খাঁচা, ফাঁকা খাঁচা দুটো পুরো খটখট 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 করে কিন্তু নড়ছে, মানে পুরো শেক করছে, মানে ভূমিকম্প হলে যেরকমভাবে জিনিসপত্র নড়াচড়া করে ঠিক সেরকমভাবে কিন্তু নড়ছে, এবং পুরো রীতিমতো ওরকম একটা বড় লোহার খাঁচা, যদি ওরকম মানে মনে হচ্ছে যেন ভিতরে কিছু একটা আছে, কিন্তু ভিতরে কিচ্ছু নেই, কোনো মুরগি নেই, কিছু নেই। আর ওভাবে কোনো মানে বিক্রেতা তার মুরগি সহ খাঁচা বাইরে রেখে সে নিশ্চয়ই চলেও যাবে না। এবং ও ওই খাঁচা দুটো যখন ওরকম থরথর থরথর করে কাঁপছে, ও তখন খুব ভালো করে খেয়াল করে যে ওর ভিতরে কি কোনো মুরগি টুরগি আছে, এবং ও দেখছে পুরো ফাঁকা, খাঁচার মধ্যে কিচ্ছু নেই, জাস্ট কিছু নেই, এবং খাঁচার গায়ে কিছু ওই মুরগির পালক ঠালক এগুলো লেগে রয়েছে। এবং ওই খাঁচা দুটো মানে একদম থরথর থরথর করে কাঁপছে, এবং কাঁপতে কাঁপতে ওটা রাস্তার মানে যে মেন যে রাস্তাটা যেখান দিয়ে আর কি গাড়ি টাড়ি চলাচল করে, তো সেই রাস্তার পাশে একটা পেভমেন্ট মতো করা রয়েছে, এবং পেভমেন্টেরটা পেরিয়ে হচ্ছে দোকানটা। আর ওই যে মুরগির যে খাঁচাগুলো, সেই লোহার খাঁচা দুটো ওই পেভমেন্টের উপরে সাইড করে রাখা রয়েছে দোকানের সাথে সংলগ্ন করে।
এবার ওই খাঁচা দুটো এত জোরে কাঁপছে, থরথর করে কাঁপছে, কাঁপতে কাঁপতে ওটা পেভমেন্ট থেকে নেমে রাস্তায় পড়ে যায়। এইটা দেখে ও প্রচণ্ড রকমভাবে ভয় পেয়ে যায় এবং ও যেটা বলছে ভয়েস মেলে যে আমি এতটা ভয় পেয়ে যাই যেটা আমি জীবনে কোনো দিন পাইনি। ওর হাতে একটা ফোন ছিল, স্বাভাবিক ওর ফোন, আর হাতে একটা ব্যাগ ছিল আর পকেটে ফোন। তো ও যখন এরকম বুঝছে যে ব্যাপারটা খুব একটা ভালো হচ্ছে না, মানে ভালো দিকে যাচ্ছে, ওর মনটা তো বুঝতে পারছে, কিন্তু ওরা মুখে কিছু বলতেও পারছে, মানে চিৎকার করতে পারছে না। অ্যাজ যেন ওর মুখটাকেও কেউ চেপে ধরেছে। ও খুব কথা বলার চেষ্টা করছে, ও বাঁচাও বলার চেষ্টা করছে, আমাকে একটু সাহায্য করো বলার চেষ্টা করছে, মানে বুঝতে পারছে যে হয়তো ও যদি চিৎকার করে বা হেল্পের জন্য যদি বলে, তাহলে আশেপাশে বেশ কিছু ফ্ল্যাট রয়েছে, সেখানকার সিকিউরিটি হোক, কেউ হয়তো হলেও আসবে, একজন হলেও মানুষ আসলেও আসতে পারে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে ওর মুখটা কেউ যেন চেপে ধরেছে, ও বুঝতে পারছে কিছু, ওর সামনে কিন্তু কিচ্ছু নেই, কোনো মানুষ নেই, কোনো ছায়া মূর্তি কিছুই কিন্তু নেই, কিন্তু ও বুঝতে পারছে ওর মুখটাকে কেউ চেপে ধরে রেখেছে। তো এমন সময় ও যখন মানে এরকমভাবে খুব কষ্ট হচ্ছে ওর রীতিমতো, আর ওই রকমভাবে দেখছে যে খাঁচা দুটো ওরকম রাস্তার উপরে পড়ে ওরকম থরথর থরথর করে কাঁপছে, তখন ও ভাবলো যে ঠিক আছে আমি একটা বাড়িতে ফোন করি। ও কোনো রকমে ওর প্যান্টের পকেট থেকে ফোনটা বার করে। অদ্ভুত বিষয় হচ্ছে ও ও যেটা বলছে যে ওর ফোনটা ফুল চার্জ ছিল, ফোনটায় চার্জ বেশি নেই। তো ও ভাবলো যে ঠিক আছে, চার্জ না হয় নেই সেটা মেনে নিলাম, যে হতে পারে হয়তো কোনোভাবে চার্জটা ড্রেন হয়ে গেছে। কিন্তু বলছে যে ওই রকম একটা জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি, চিনার পার্ক থেকে খুবই কাছাকাছি জায়গাটা, সেখানে দাঁড়িয়ে ওর স্মার্টফোন ছিল এবং সেই স্মার্টফোনে দুটো সিম কার্ড আছে। তো দুটো আলাদা আলাদা সার্ভিস প্রোভাইডারের সিম কার্ড, এবং দুটো সিম কার্ডের একটা সিমেও কোনো টাওয়ার নেই। বলছে আমি প্রত্যেকবার কল করছি, কল যাচ্ছে না, এবং আমি পরিষ্কার দেখতে পাচ্ছি যে আমার ফোনে কোনো সিগন্যাল নেই। আমি সিম 1 দিয়ে কল করছি, তাতেও নেই, সিম 2 দিয়ে কল করছি, সেটাও নেই। যেটা ওইখানে ওই পজিশনে ওই সময় হওয়াটা একেবারেই অস্বাভাবিক। এরকম করতে করতে ও মানে ভাবছে যে না এবার আমাকে উঠে, তখনও প্রচণ্ড ভয় পেয়ে গেছে। বলছে যে আমি আমার মানে রাস্তাঘাট সব নির্ঝুম, আমি দূরে কিছু কুকুরের আওয়াজ শুনতে পাচ্ছি, আর আমি আমার নিজের হার্টবিটটাও শুনতে পাচ্ছি, এবং এটুকু বুঝতে পারছি যে আমাকে এই জায়গাটা থেকে এক্ষুনি বেরোতে হবে। তো কোনো রকমে ও হাতে ভর দিয়ে যখন ওঠার চেষ্টা করছে, মানে যেটা ও ভয়েস মেলে বলেছে যে কলকাতার মধ্যে ওরকম একটা জায়গায়, ওরকম একটা ফাঁকা জায়গায় আমি পরিষ্কার বুঝতে পারলাম যে আমি যখন দুটো হাতে ভর দিয়ে বেশ কিছুটা উঠে দাঁড়ানোর চেষ্টা করছি, ঠিক সেই মুহূর্তে আমার বা পাটা, মানে আমার ওর পায়ে জুতো পরা ছিল, বলছে ওর বা পাটাও বুঝতে পারে যে কেউ একজন খুব চেপে ধরলো, এবং যে চেপে ধরেছিল তার হাত দুটো খুব বড়, এটাও বুঝতে পারে যে খুব বড় মানুষের, খুব হাতের চেটোটা খুব বড়। তো ওরকম একটা বড় হাত এসে ওর পাটাকে ধরে, বা পাটাকে, এবং ওর পাটাকে রীতিমতো মানে টুইস্ট করে দেওয়ার চেষ্টা করে। মানে পাটাকে ধরে যদি খুব বেঁকানোর চেষ্টা করে, সেটা হলে যেরকম হবে কিছুটা সেরকমই করে, যার ফলে ও কিন্তু ধড়াম করে আবার পড়ে যায়। ভাবুন একবার, মানে সিচুয়েশনটা একবার কল্পনা করুন। একা একটা রাস্তায়, কলকাতার রাস্তায় একটা মানুষ এতটা অসহায় মানে অবস্থায় ছিল। তো ও না মানে এই বিষয়টা যখন হয় ও পরিষ্কার বুঝতে পারে ওর পা দুটো কেউ টাচ করেছে, মানে ওর একটা পা কেউ দুটো হাত দিয়ে টাচ করেছে, এবং পাটাকে কেউ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছে, এবং ও তার জন্য পড়ে গেল। ও তখন না মানে মানে মুখ থেকে বলতে চাইছে কে কে আছে, এরকম করে বলতে চাইছে, কিন্তু ও বুঝতে পারছে যে ও ও বলছে, কিন্তু ওর মুখ থেকে আওয়াজটা বেরোচ্ছে না। এরকম যখন হয় তখন না ও মানে কিছুক্ষণের জন্য পুরো চুপ করে যায়, এবং চারিদিকটাও তাকাচ্ছে, বারবার তাকাচ্ছে, এদিক ওদিক তাকাচ্ছে যে কোথাও কি কেউ ওর সাথে এরকম ইচ্ছে করে বদমাইশি করছে, কি ইচ্ছে করে কি ওকে এরকম করে হার্ট করছে। কিন্তু দেখছে আশেপাশে কেউ নেই, আশেপাশে মানে কোনো জনমনীষী নেই। ফলে অন্য কোনো মানুষের পক্ষে ওর সাথে এরকম করা এটা একেবারেই অস্বাভাবিক, সম্ভব নয় এটা করা। তো সেই সময় ও মানে ভাবছে যে আমি কী করে পালাবো। ও বলছে যে তখন আমার একটা অবস্থা এরকম হয়ে গেছে, আমি ভাবছি আমার সাইকেল থাকে থাক। ও একবার ওর মানে যেখানে ওর মানি পার্সটা ছিল সেটাকে একবার হাত দেয়, মানে বুক পকেটে, যেহেতু দেখছে যে সেটা ঠিক আছে।
তো কোনো রকমে ও ওখান থেকে হামাগুড়ি দিয়ে মানে হাতে ভর দিয়ে দিয়ে ও এগোনোর চেষ্টা করে, যে যদি সামনে গিয়ে কোনো মানুষ থাকে, আচ্ছা ঠিক আছে আমি যদি অ্যাটলিস্ট চিনার পার্ক অব্দিও চলে আসতে পারি, অ্যাটলিস্ট ওটা একটা বড় জাংশন, প্রচুর ফ্ল্যাট ট্যাট রয়েছে, আমি কারোর না কারোর থেকে অ্যাটলিস্ট একটা হেল্প পেতে পারি। যদি ওই মোড়ের মাথায় পুলিশ থাকে তাহলেও আমি তার থেকে হেল্প পেতে পারি, আমি এসে না পুলিশকে নিয়ে এসে আমি নয় সাইকেলটা নিয়ে যাব। তো হাতের উপরে ভর দিয়ে যখন ঘেঁষটে ঘেঁষটে চলার চেষ্টা করছে, বলছে আমার এত ভয় লাগছে, আমি এটুকু বুঝতে পারছি আমার আশেপাশে কেউ আছে এবং সে শরীরই কোনো মানুষ নয়, সে কোনো বিদেহী। বলছে যে মানে এই কথাটা যদি এখন মানে আমাকে যদি কেউ আগে বলতো, আমার সাথে এই ঘটনাটা ঘটার আগে, তাহলে হয়তো আমি বিশ্বাস করতাম, আমি ভাবতাম যে এগুলো পুরোটাই গল্প গাছা। বলতে যে আমাদের আশেপাশেও এমন অনেক ঘটনা ঘটে বা এমন অনেক কিছু হয়তো আমাদের মধ্যেই মিশে আছে যেটা আমরা হয়তো রেকগনাইজ করতে পারি না। যাই হোক, তো এরকম যখন সিচুয়েশন, ওরকমভাবে হাত দিয়ে ভর দিয়ে রাস্তার উপর দিয়ে যখন হাঁটার চেষ্টা করছে, ও তখন বুঝতে পারে যে একটা প্রচণ্ড রকমভাবে বড় হাতের চেটো যার সেরকম একজন কারোর হাত এসে সোজা কিন্তু ওর মুখটাকে চেপে ধরে, মানে নাক মুখটাকে চেপে ধরে। ঠিক আছে, এইটা যখন হয়, নাক মুখটা যখন ও চেপে ধরে, তখন কিন্তু ও মানে খুব মানে বুঝতেই পারছেন, একটা মানুষের যদি নাক মুখ চেপে ধরা হয় বা কোনোভাবে যদি ওরকমভাবে চেপে যায়, তো সে তো নিঃশ্বাস প্রশ্বাস কিছুই নিতে পারবে না। ওর ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসটা ঘটে, ওর ওরকমভাবে নাকটা চেপে ধরে এবং ও মানে প্রচণ্ড ছটফট করতে থাকে। বুঝতেই পারছেন যেরকমভাবে ছটফট করতে, নিঃশ্বাস নিতে পারছে না। ও বলছে যে আমি না তখন আমার মানে শরীরে যত জোর ছিল, আমি সমস্ত জোর মনে আমি অ্যাপ্লাই করার চেষ্টা করছি, কিন্তু আমার মনে হচ্ছে আমার সামনে যে জিনিসটা রয়েছে, একটা শক্তি রয়েছে যে আমার নাক মুখটা চেপে ধরেছে, যে আমার পাটাকে চেপে ধরে আছে, মানে কোনোভাবেই আমাকে এই জায়গাটা থেকে বেরোতে দেবে না, কোনোভাবেই বেরোতে দেবে না। বলছে যে সেইটাই হচ্ছে। তো তখন যখন ও মানে একটা সময় খুব চেষ্টা করছে কিন্তু ও বুঝতে পারছে যে ও কিছুই সেরকমভাবে করতে পারছে না, মানে ওর সামনে যে শক্তিটা রয়েছে যে ওর মুখ চেপে ধরছে, সে ওর থেকে অনেক বেশি শক্তিশালী। তো তখন ওর না মানে খুব ভয় পেয়ে যাবে, ও ভাবছে যে ব্যাস আজ তো মনে হয় আমি আর বাড়ি ফিরতে পারবো না, এখানেই এভাবে হয়তো আমার প্রাণটা চলে যাবে। তো এরকম যখন চিন্তাভাবনা ওর মনের মধ্যে আসতে থাকে, তখন আস্তে আস্তে ঝিমিয়ে যেতে থাকে। এবং সেই সময় ওদের বাড়িতে মানে ওর বাবা খুব শিব ঠাকুরের ভক্ত, এই তীর্থঙ্করের বাবা। তো ও না মানে ওই দেখে যে ওর বাবা প্রত্যেক বছর ওই শিব ঠাকুরের যে শ্রাবণ মাস যে থাকে, সেই শ্রাবণ মাসে প্রত্যেকটা সোমবার ওদের বাড়িতে নিরামিষ খাওয়া হয়, মানা হয়। ওদের ওখানে একটা মানে ওদের ওই বাগুইহাটির ওখানে একটা শিব ঠাকুরের মন্দির আছে, ওখানে প্রথম সোমবার আর শেষ সোমবারে ওরা পুজো দেয়। তো না তখন ওই শিব ঠাকুরকে মনে মনে ডাকছে যে ঠাকুর হয়তো আমি আর তোমাকে পুজো করতে পারবো না, আমি তোমার মন্দিরে আর যেতে পারবো না। ওর বাবা মায়ের কথা মনে পড়ছে যে ওর বাবা মা হয়তো বাড়িতে কত চিন্তা করছে ওর জন্য। তো ও ভাবছে যে আমার বাবার যেন মানে করোনার পরে সব কিছু ঠিকঠাক হয়ে যায়, মানে ও একটা অন্য স্টেজে অলরেডি চলে গেছে, মানে বুঝতে পারছে যে ওর পক্ষে ও হয়তো আর বেশিক্ষণ বাঁচবে না, একদম মানে এটাই। এরকম যখন ও মনে মনে চিন্তা করছে আর ভগবান শিবকে স্মরণ করছে, বলে না যে মহাদেব খুব অল্পতেই সন্তুষ্ট হয়, বা আমরা এটাও পড়েছি যে মন দিয়ে নিজের মন প্রাণ নিবেদন করে যদি ভগবানকে একবার একবার সত্যিকারের মন থেকে যদি তাকে ডাকা যায়, তিনি সাড়া দেন। এটা আমরা অনেক সময় শুনেছি। ও যখন এরকম করছে এবং ওর শরীর রীতিমতো খারাপ করছে, মানে ও নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারছে না, শরীরে একটা ব্যথা হয়েছে, ওর পায়ে প্রথমে ওরকম পাটা টুইস্ট হয়ে গেছে, ওর খুব লেগেছে। ঠিক এমন সময় ওই যে বললাম যে ও যখন ওই ডেলিভারিটা করে বেরোচ্ছিল, সেই জাস্ট ওই গলিটার মুখে প্রচণ্ড কুকুরের চিৎকার হচ্ছিল। ঠিক এই সময় আবার কিন্তু প্রচণ্ড জোরে কুকুর, মানে বেশ কিছু ওই 8-10টা কুকুর ওরকম করে চিৎকার করতে করতে মানে অন্য দিক থেকে, যেখান থেকে ও ডেলিভারিটা করে বেরিয়েছিল ঠিক সেই দিক থেকে ও বুঝতে পারে যে ওই দিক থেকেই কুকুরের আওয়াজ আসছে, মানে ওই 8-10টা কুকুরের আওয়াজ। সে মানে মারাত্মক আর কি নিজেদের ভিতরে আওয়াজ করতে করতে 8-10টা কুকুর ওর দিকে আসছে এবং ওর শরীর তখন পুরো অবসন্ন, ও নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারছে না, ওর সারা শরীর পুরো ঘামে ভিজে গেছে, মানে একদম বীভৎস অবস্থা। ওই কুকুরের আওয়াজটা যখন ও মানে বুঝতে পারছে যে আস্তে 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 কিন্তু ওই কুকুরের আওয়াজটা বাড়ছে, মানে আরো কাছে আসছে, এমন সময় একটা সময় আর কি আসে, তখন ও মানে বুঝতে পারছে যে একদম ওর কুকুরগুলো কিন্তু ওর কাছাকাছি একদম চলে এসেছে
এবার তখন তীর্থঙ্কর যেটা বলছে যে আমি তখন আর ভাবছি না যে আমাকে কুকুর দেখে পালাতে হবে বা কিছু, কারণ আমি জানি আমি এমনি মরে গেছি প্রায়, মানে আমার শরীরে কোনো জোর নেই। তো এই যখন ওই কুকুরের আওয়াজটা প্রচণ্ড জোরেও বুঝতে পারছে যে মানে একদম কাছাকাছি চলে এসছে, সেই সময় একটা অদ্ভুত ঘটনা ঘটলো। সেই অদ্ভুত ঘটনাটা কি ছিল? সেই অদ্ভুত ঘটনাটা হলো, যখন প্রচণ্ডই কুকুরের আওয়াজটা সামনে চলে এলো, ওর ওই নাক মুখটা যে চেপে ধরেছিল, সেই নাক মুখে যে চেপে ধরে থাকা যে হাতটা, ও মনে হলো সেই হাতটা যেন হঠাৎ করেই সরে গেল। মানে যেখানে ও নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারছে না, ওর মুখটাকে কেউ আটকে রেখেছিল, সেই হাতটা যেন মনে হচ্ছে নাক মুখের পাশ দিয়ে উঠে গেল, এবং ও আস্তে আস্তে খুব মানে মানে নিঃশ্বাস নিতে পারছে সেটাও বুঝতে পারলো। এবং যখন ওটা নাক মুখ থেকে সরে গেল, বললো যে আমি এত জোরে নিঃশ্বাস নিলাম, যেমন হাঁ করে একটা নিঃশ্বাস নেয়, অনেকক্ষণ যদি মানুষ নিঃশ্বাস চেপে রাখে যেরকম হাঁ করে অনেকক্ষণ পরে যে নিঃশ্বাস নেবে, ঠিক সেরকম করে ও নাক মুখ হাঁ করেও নিঃশ্বাস নিচ্ছে। এবং ওই টাইমটা মানে ঠিক আগের মুহূর্ত অব্দি ও চোখের সামনেটা কিন্তু পুরো ঝাপসা হয়ে গেছিলো, কিছু দেখতে পাচ্ছিল না। মানে রাস্তাঘাট, রাস্তার উপরে যে ল্যাম্পের লাইট, ফ্ল্যাট, কিচ্ছু দেখতে পাচ্ছিল না, মানে ওর চোখের সামনে কিছু ছিল না। ওই ঘোলাটে ভিশনটা আস্তে 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 ওর ক্লিয়ার হয়, এবং ওর যখন চোখটা ক্লিয়ার হয়, ওর চোখ থেকে জল পড়ছে, খুব কষ্ট হচ্ছিল কোনো রকমভাবে, মানে ওরকম জোরে জোরে হা হা করে নিঃশ্বাস নেয়। নিঃশ্বাস নেওয়ার পর যখন একটু স্বাভাবিক হয়, ও তখন চোখটা মনে হলো যেন একটু ক্লিয়ার হলো। এবং ক্লিয়ার হওয়ার পরে ও প্রথম যেটা দেখতে পেল, যে ওকে ঘিরে প্রায় 8 থেকে 10টা কুকুর রয়েছে। ভাবুন, 8 থেকে 10টা কুকুর ওকে ঘিরে রয়েছে, এবং এই 8-10টা কুকুর মানে একদম ওর দিকে কিন্তু তাকিয়ে রয়েছে। মানে ভাবুন যে কুকুরগুলোকে দেখে ও ভয় পেয়েছিল, এবং ওখানে ও 20-25 মিনিট মতো ওই ফ্ল্যাটের নিচটার ওখানে ও ওয়েট করেছিল। ও এখন দেখছে যে ও রাস্তার উপরে ওরকমভাবে পড়ে রয়েছে, ও সাইকেল একদিকে পড়ে রয়েছে, ওর ডেলিভারি করার একটা বড় একটা এমনি বাজার করার ব্যাগ ছিল, সেই ব্যাগটা ছিটকে পড়ে রয়েছে, এবং ও রাস্তার উপরে পুরো মুখ থুবড়ে উল্টো করে সাইড হয়ে পড়ে রয়েছে, এবং ওর দিকে মানে ওকে পুরো ঘিরে 8-10টা কুকুর। এবার কি হলো, এবার ও ভাবছে যে আমি কি উঠতে পারবো, মানে এবার তখন একটা তীর্থঙ্করের যেটা বলেছে ভয়েস মেলে, যে একটা এমন সিচুয়েশন হয়েছে যেখানে ও ওই সময় কুকুরগুলোর ওরকম চিৎকার শুনে ও ভয় পেয়ে গেছিল, এখন যেন ওর মধ্যে সেই ভয়টা একদমই নেই। ও কুকুরগুলোকে দেখে মানে অবাক হয়ে গেছে যে ওর দিকেই কেন তাকিয়ে আছে, এবং তখন কিন্তু কুকুরগুলো অল্প অল্প চিৎকার করছে। ঠিক আছে, অল্প অল্প চিৎকার করছে, মানে মোটামুটি প্রায় শান্ত, সবাই ওর দিকে তাকিয়ে রয়েছে, 1-2জন চিৎকার করছে। তো তারপরে ও যখন নিজেকে ওঠার চেষ্টা করে, তখন ও দেখছে যে ওর পায়ে একটা ব্যথা আছে ঠিকই, কিন্তু উঠতে পারে। যেখানে ওর মনে হচ্ছে যে ওর পা হাত কেউ চেপে ধরে রেখেছে, সেইটা পুরোপুরি রিমুভ হয়ে গেছে, পুরোপুরি সেটা চলে গেছে, এবং ওর গা হাত পায়ে ব্যথা থাকে ঠিকই, কিন্তু উঠে দাঁড়াতে সক্ষম হয়। উঠে দাঁড়ালো। উঠে দাঁড়ানোর পরে ওই ব্যাগটা কুড়িয়ে নিয়েছে, এবং ও যখন সাইকেলটাকে দিয়ে আর কি ও চালানো শুরু করবে, তবে ভাবছে যে সাইকেলটা কি আদৌ চলবে। তো তখন ও ভাবছে যে সাইকেলের পিছনের চাকাটার দিকে তাকিয়েছে, কারণ ওখান থেকে তো হাওয়া লিক করে গেছিল, তো দেখছে লিকেজ আছে, কিন্তু মনে হচ্ছে ও চলতে পারবে। তো তারপরে ও না, মানে ওর কি মনে হলো, তীর্থঙ্কর যেটা বলেছে যে ও একবার কুকুরগুলোর দিকে তাকালো, তখন কিন্তু ওর মনে আর কোনো ভয় নেই। এবং ওই মুহূর্তে দাঁড়িয়ে তীর্থঙ্কর যেটা দেখে যে কুকুরগুলো মোটামুটি শান্ত হয়ে গেছে। 1-2জন হয়তো ওরকম একটু মাঝে মধ্যে আওয়াজ করছে, কিন্তু মোটামুটি শান্ত। এবং ও তখন বলছে যে আমি মানে কি বলবো আমি নিজে বুঝতে পারছি না, যে আমি আদৌ আমার সাথে এতক্ষণ কি কি ঘটলো আমি সেটা নিয়ে ভাববো, নাকি কুকুরগুলো কেন এলো সেটা নিয়ে ভাববো, আমি কিছুই জানি না। আমার হাত পা ছড়ে গেছে, আমি পড়ে গেছি 2-2বার। তো ও সাইকেলটা নিয়ে ওঠে, এবং উঠে যখন ওই জায়গাটা দিয়ে চলে যাচ্ছে, সাইকেলটা যখন ও চালানো শুরু করে, ও পিছন ঘুরে একবার তাকায় ইচ্ছে করেই। তো দেখছে কুকুরগুলো কিন্তু প্রত্যেকটা কুকুর ওর দিকেই তাকিয়ে রয়েছে, এবং ওর থেকে কিন্তু একটা নির্দিষ্ট ডিস্টেন্স মেনটেন করে আছে, এমন নয় যে ওর গায়ের উপরে হুমড়ি খেয়ে পড়েছে, এরকম নয়। তো তারপরে যখন ও সাইকেলটাকে একটু একটু জোর দিয়ে যখন প্যাডেল করছে, তখন দেখছে কিন্তু সাইকেলটা চলছে, আগে যেমন একদম চলছিলই না, মানে ফুল স্পিডে চলছে না, যেহেতু হাওয়া একটু লিক আছে পিছনের চাকায়, বাট সাইকেলটা ভালোই চলছে। এবং করে যখন ও একদম চিনার পার্কের কাছাকাছি প্রায় চলে এসেছে, ঠিক সেই সময় ও যখন পিছনের দিকে তাকায়, ও দেখছে যে কুকুরগুলো মানে ওই প্রত্যেকটা ওই 8-10টা কুকুর একদম মানে
প্রচণ্ড আবার চিৎকার শুরু করে উল্টো দিকে সবকটা কুকুর চলে যায়। মানে আজ কোনো কাউকে দেখে যদি কুকুর তাড়া করে, মানে অতগুলো কুকুর মনে হয় যেন কাউকে তাড়া করছে, কিন্তু ওইখানে কিন্তু আর কেউ ছিল না। তো যাই হোক, তো ওখানেও মোটামুটি কাছাকাছি ছিল, সেখান থেকে ও চিনার পার্কের ওখানে আসে এবং আসার পরে ও একটুক্ষণ আর কি মানে এত ওর শরীরটা অস্থির অস্থির করছিল, মানে এমন এমন জিনিস ও এক্সপিরিয়েন্স করলো না, মানে খুব ঘাবড়ে যায়। তো ওখানে এসে দুদণ্ড একটু জিরিয়ে ও তারপরে আবার সাইকেল নিয়ে বাড়ি চলে যায়। বাড়িতে যাওয়ার পরে ও সবাই খুব চিন্তা করছে যে এত রাত তো হওয়ার কথা নয়, তো সমস্ত ঘটনাও খুলে বলে। তো তখন সবাই বলে যে মানে ওর বাড়িতে ওর মা বাবা ছিল, তো তারা বলে যে তুই আর এত রাত করিস না, আর এরপর থেকে আমি তোর সাথে যাবো। ওর বাবা বলে যে আমিও তোর সাথে যাব। তো ও যেটা মনে করে যে সেদিন ওই যে কুকুরগুলো ছিল, সেই কুকুরগুলো কিন্তু ওর জীবনে ওর মানে প্রাণ রক্ষা করেছে। কারণ সেদিন ও কোনো মানুষকে হয়তো দেখেনি, হয়তো বা সেভাবে কোনো আত্মাকে হয়তো নিজের চোখেও ভাবে দেখেনি, কিন্তু ওখানে যে কিছু একটা অস্বাভাবিক ছিল এবং সেটা খুব ভয়ঙ্কর রকমের ছিল, সেটা কিন্তু পরিষ্কার বুঝতে পেরেছে। এবং ও লাস্টে যেটা ভয়েস মেলে বলেছে যে আমি এখন একটা ভালো জায়গায় কাজ করছি, মানে সবই ঠিক আছে, কলকাতা শহরে এত মানুষজন, যানবাহন, গাড়ি ঘোড়া সবই ঠিক আছে, কিন্তু এর মধ্যেও এমন অনেক কিছু আছে যেগুলো হয়তো আজও আমরা জানি না। এবং ওই যে পাশে যে ওই মুরগির মাংস বিক্রি যে দোকানটা ছিল, ওখানে প্রচুর পালক ঠালক পড়েছিল, এই সমস্ত কিছু মিলিয়ে হয়তো ওই জায়গাটায় এমন কোনো একটা ভয়ঙ্কর আত্মা হোক বা ভয়ঙ্কর শক্তির একটা উপস্থিতি ছিল, যেটা কিন্তু ওই ফাঁকা রাস্তায় ওই সময় ওকে কিন্তু মানে গ্র্যাব করেছিল এবং হয়তো সুযোগ পেলে ওর কোনো বড়সড় ক্ষতিও করে দিতে পারত। তো এটাই ছিল আজকের প্রথম ঘটনা। তীর্থঙ্করকে অনেক ধন্যবাদ এরকম একটা ঘটনা শেয়ার করার জন্য। আপনাদের কেমন লাগলো তীর্থঙ্করের ঘটনাটা অবশ্যই কিন্তু জানাবেন। আর এবারে আমি চলে যাব আসানসোল থেকে পাঠানো মধুমিতা গোস্বামীর ঘটনায়। উনি একটা নয় দুটো ঘটনা সকলের জন্য শেয়ার করেছেন এবং উনি যে ইমেলটা করেছেন সেই ইমেলে উনি লিখেছেন যে উনি ভূত ভগবান চ্যানেলটা দেখেন এবং ওনার ভীষণ ভালো লাগে এবং এই চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো ঘটনাগুলো ওনারও শুনতে ভীষণ পছন্দ করে। তো যাই হোক, তো এবার উনি দুটো ঘটনা বলছেন, তো আমি প্রথম ঘটনাটায় আজকের ওনার চলে যাই, যে ঘটনাটা আজ থেকে 29 বছর আগেকার একটা ঘটনা। ঠিক আছে, তো উনি যেটা লিখেছেন যে আজ থেকে 29 বছর আগে এই যে ঘটনাটা ঘটেছিল, তো সেই সময় ওনার কিন্তু মানে সবে মাত্র বিয়ে হয়েছিল, মানে যা 2 বছর হয়েছে বিয়ে হয়েছে। তো বিয়ের পরে ওনারা যে কোনো কারণের জন্যই হোক, ব্যস্ততার কারণে ওনারা কিন্তু সেইভাবে ঘুরতে যাওয়া বলতে যেটা বোঝায় সেরকম করে কিন্তু ওনাদের ঘুরতে যাওয়াটা হয়নি। ঠিক আছে, তো এবার বিয়ের 2 বছর হয়েছে, ঘুরতে যাওয়া হয়নি, তো ওনারা ভাবলেন যে একটা জায়গায় ওনারা ঘুরতে যাবে। তো এইরকম যখন চিন্তা ভাবনা ছিল ওনাদের ঘুরতে যাওয়া, সেই সময় ওনার যে এক বান্ধবী ছিল তার নাম হচ্ছে সুতপা। তো সেই সুতপা দি এবং তার যিনি হাজবেন্ড তার নাম হচ্ছে রাজদা। তো সেই সুতপাদি রাজদা আর যিনি ঘটনাটা পাঠিয়েছেন মধুমিতা গোস্বামী আর ওনার হাজবেন্ডের নাম উনি যেটা বলেছেন সেটা হচ্ছে চন্দ্রনাথ। তো এনারা 4 জনে মিলে ওনারা ঘোরার জন্য একটা প্ল্যান করেন। তো প্ল্যানটা যেটা ছিল সেটা কিন্তু মানে এই যে ঘটনাটা আমি বলছি এটা 1995 সালের একটা ঘটনা। তো সেই সময় এপ্রিল মাসে ওনারা দার্জিলিং সিকিম বেড়ানোর একটা প্ল্যান করেছিলেন। এবার এই যে দার্জিলিং আর সিকিম বেড়ানোর যে প্ল্যানটা ছিল এই 4 জনের, সেটা এপ্রিল মাসে ছিল এবং সেটা 4 দিন মানে আর কি বেশ কয়েকটা দিনের আর কি মানে একটা ট্যুর ছিল, এই 8 দিন মতো। তো সেইখানে ওনাদের প্ল্যানটা এরকম ছিল যে ওনারা প্রথমে সিকিমটা খুব ভালো করে ঘুরবেন, ঘুরে ওনারা দার্জিলিং আসবেন এবং দার্জিলিংটা যেদিন ওনারা আসবেন ঠিক তার পরের দিন ওনাদের রাতের বেলা যেরকম ফেরার ট্রেন হয় সেরকম একটা ফেরার আর কি ওনাদের প্ল্যান। এই ছিল ওনাদের টোটাল ঘোরার আইটেনারি। এবার ওনাদের যে প্ল্যানটা ছিল সেই প্ল্যান মাফিক ওনারা দার্জিলিংয়ে ওনাদের খুব বেশি দিন থাকার ছিল না এবং ওনারা দার্জিলিং থেকে নেমে নিচে ওনাদের যে এনজেপি থেকে যে ট্রেন থাকে তো সেই ট্রেনে করে ওনাদের বাড়ি ফেরার কথা। এবার লিটারালি দেখতে গেলে ওনাদের কাছে 24 ঘন্টা টাইম ছিল থাকার। এবার ওনারা হোটেলে পৌঁছেছেন,
হোটেলে পৌঁছে ওনারা লাগেজ রেখে একটু ফ্রেশ ট্রেশ হয়ে ঘুরতে বেরিয়ে পড়েন। এবার ওই দার্জিলিংয়ের যে ম্যালের যে নিচে যে মার্কেটটা রয়েছে সেই মার্কেটটায় ওনারা গেছেন, ওনারা ঘোরাঘুরি করছেন। এবারে এই মধুমিতাদির সাথে ওনার যে বান্ধবী ছিল সুতপা, এবার তাদের তাদের আর কি ওই ম্যালের যে মার্কেট রয়েছে সেখান থেকে ওনাদের প্রচুর আর কি শপিং টপিং করার একটা ব্যাপার ছিল। তো ওনারা শপিং করবেন, শপিং মানে বুঝতেই পারছেন যে সেখানে অনেকটা টাইম দিতে হয়। তো এবারে ওনাদের এবার মানে মধুমিতাদির অত শপিং করার নেই। তো ওনারা ভাবলেন যে ঠিক আছে, তো ওরা শপিং করছে করুক, তো আমরা বরং একটু ঘুরে নিই। ওনারা ওভাবে যখন অত শপিং করার নেই তো ওনারা ওদের সাথে থেকে কি করবে। তো তখন ওনারা নিজেদের মতো করে ঘোরার জন্য বেরিয়ে পড়ে। এবার অনেকক্ষণ ওনারা মানে ঘোরাটোরা করলেন আশেপাশে। এবার তারপরে যখন মোটামুটি সন্ধে হয়ে গেছে ওনারা ভাবলেন যে ঠিক আছে, ঘোরা তো হলো, এবার ফেরার আছে, এবার আমরা তাহলে হোটেলে ফিরে যাই। এবারে ওনারা যেখানে ওই হোটেলটা নিয়েছিলেন তো এবার ভাবছেন যে সেদিক থেকে এবার সেদিকে এবার যাওয়া হোক, ঘোরাটোরা কমপ্লিট হয়ে গেছে, পরে বেরোনো। এবারে ওনারা যে রাস্তা দিয়ে এসেছিলেন ওই হোটেল থেকে নেমে ওনারা আশেপাশেই কিন্তু ঘুরছিলেন, যে এমন নয় যে ওনারা প্রচুর দূরে চলে গেছিলেন, হেঁটে হেঁটে তো অত দূর যাওয়াও সম্ভব নয়। তো ওনারা কিন্তু মোটামুটি বলা যেতে পারে কাছাকাছি ছিলেন। এবারে ওনারা হোটেলের যে রাস্তাটা আর কি রয়েছে তো সেই রাস্তাটায় ওনারা এলেন। আসার পরে যে অদ্ভুত বিষয়টা ওনাদের চোখে পড়ল সেটা হচ্ছে ওনারা হোটেলের কাছে এসে দেখলেন যে যে জায়গাটায় হোটেলটা থাকার কথা সেই জায়গাটাতে হোটেলটাই নেই। এবারে ওনারা তো অবাক হয়ে গেছেন যে ব্যাপারটা কি হলো। তো তারপরে ওনারা আশেপাশে আরেকটু দেখাশুনো করছেন, কোথাও ওনারা কিন্তু হোটেলটা খুঁজেই পাচ্ছেন না। এবারে ওনারা ওখানে এসে যেহেতু ওনাদের মানে একটা খুব টাইট শিডিউল ছিল, তো তাড়াহুড়ো করে হোটেলে এসেছে, লাগেজ রেখে ফ্রেশ হয়ে বেরিয়ে গেছেন, তো সেই জন্য হোটেলের কার্ডটা কিন্তু ওনারা ক্যারি করছিলেন না। এবার দেখবেন অনেক হোটেলের যে কি থাকে, এখন তো কার্ড সিস্টেমই বেশিরভাগ হয়ে গেছে, তো কার্ডে তো লেখাই থাকে, কিন্তু চাবিতেও কিন্তু অনেক সময় হোটেলের নামটা লেখা থাকতো। তো ওনারা যখন হোটেলটা খুঁজে পাচ্ছেন না তো তখন ভাবলেন যে ঠিক আছে তাহলে চাবিটা দেখি। তো চাবিটা যখন ওনারা দেখলেন তো দেখছেন যে চাবিটায় ওরকম করে পুরো হোটেলের কোনো নাম লেখা নেই, জাস্ট এস অক্ষরটা লেখা রয়েছে। এবার মানে ওনারা ওখানে যে মানে তিনটে রাস্তা রয়েছে, তো সেই তিনটে মানে পাহাড়ের গা দিয়ে আর কি তিনটে রাস্তা গেছে, তো সেই তিনটে রাস্তা দিয়ে কিন্তু ওনারা বহুবার যাওয়া আসা করছে, দেখছে কোথায় হোটেলটা, কিন্তু কোনোভাবেই কিন্তু ওনারা হোটেলটা খুঁজে পাচ্ছে। এবং ওই ম্যালের কাছাকাছি ছিল, তো ম্যালে আবার এসছে, তো কোথাও খুঁজে পাচ্ছে না। এরপরে কি হয়েছে, এবার যেটা উনি বলছেন যে 1995 সালের যে উনি দার্জিলিং যে গেছিলেন, তো সেই সময় কিন্তু অত বেশি আলো ছিল না। মানে এখন যেরকম আমরা দার্জিলিং খুব সাজানো গোছানো প্রচুর আলোর পাহাড়ি আলো দেখতে পাই, 95-এ কিন্তু এতটা আলো সজ্জিত ছিল না। ঠিক আছে, এবার বুঝতেই পারছেন যে খুবই একটা প্রবলেমে হয়ে গেছে। তখন ম্যাল প্রায় ফাঁকা হয়ে গেছে, তখন এত দোকানপাটও ছিল না, রাস্তায় প্রায় লোক নেই বললেই চলে, আস্তে আস্তে রাত বাড়ছে। তো মধুমিতাদি তো খুব মানে দুজনেই, উনি এবং ওনার হাজবেন্ড দুজনেই খুব চাপে পড়ে গেছে। তো মধুমিতাদি তো কান্নাকাটি শুরু করে দিয়েছেন যে কী করে ফিরবেন। এবার সেই সময় মানে তো মোবাইলও সেভাবে ছিল না, 95 সাল বুঝতেই পারছেন, সময় মোবাইলেরও এত ব্যবহার বা ছিলই না বললে চলে। তো তখন উনি দেখছেন যে কি করা যায়। এবার ওনার হাজবেন্ড ভাবছেন যে এবার তাহলে থানাতেই যেতে হবে জিজ্ঞেস করতে। এবার মানুষকেও যদি জিজ্ঞেস করে, নামটাও জানে না, বলতে পারছে না, কি বলবে তাকে। তো উনি তখন এই মধুমিতাদি মন প্রাণ দিয়ে তখন উনি বাবা লোকনাথকে ডাকছেন। এবার বাবা লোকনাথের একটা বাণী আমরা সকলেই জানি যে রণে বনে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে ডাকিবে, আমি রক্ষা করব। তো উনিও সেটাই বলছেন। তো উনি বলছেন মানে লোকনাথ বাবার উদ্দেশ্যে মনে মনে বলছেন যে তুমি বাঁচাও, আমাদেরকে হোটেলে পৌঁছে দাও। মানে এটা উনি বারবার মনে মনে ঠাকুরকে বলছে। আর আর এদিকে রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে, প্রচণ্ড ঠান্ডা। তার মধ্যে দেখছেন উনি যে একটি লোক, তিনি খুব আর কি মানে যাকে বলে মাতাল হয়ে একেবারে গান গাইতে গাইতে রাস্তা দিয়ে ডাকছে। তো উনি তো মনে আরও ভয় পেয়ে গেছেন। তো যাই হোক, তো ওনারা মানে ভাবছে যে কী করবে বা থানায় যাবে। তো এমন সময় ওনারা দেখেন যে রাস্তা দিয়ে একটি লোক মানে একটা লোক রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তো ওনার লোকটাকে এই ভদ্রলোককে ওনার হাজবেন্ড
সমস্ত কথাটাই বললেন। তো তখন মানে ওনাদের ওই যে হোটেলটায় ওনারা উঠেছিলেন তার একটা ল্যান্ডমার্ক ছিল, সেটা হচ্ছে যে ওইখানে আর একটা হোটেল তৈরি হচ্ছিল সামনেই। তো তখন ওই লোকটা সমস্ত শুনে উনি মানে এই মধুমিতা দি এবং ওনার হাজবেন্ডকে ওনাদের ওই হোটেলটার কাছে কিন্তু নিয়ে যান, মানে যে হোটেলটা অ্যাকচুয়ালি ওনারা উঠেছিলেন। অদ্ভুত বিষয় দেখুন, মধুমিতা দি বা ওনার হাজবেন্ড কেউই কিন্তু হোটেলটার নাম বলতে পারেনি, কেউই কিন্তু মানে হোটেলটা সম্পর্কে বিশেষ কিছু ইনফরমেশন দিতে পারেনি। এবং ওই যে জায়গাটায় ওনারা গেছিলেন সেখানে কিন্তু কাছাকাছি দিয়ে ওনারা বহুবার ওই রাস্তাটা দিয়ে পাস করেছেন, কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে ওনারা মানে ওই হোটেলটাকে দেখতেই পায়নি এবং ওনাদের চোখেও আসেনি। কিন্তু এই ভদ্রলোক ওনাদের জাস্ট কথাটা শুনেই কিন্তু সাথে সাথে ওনাদেরকে ওনাদের হোটেলের কাছে নিয়ে যায়। তো ওখানে গিয়ে ওনারা মানে পৌঁছেছে এবং লোকটাকে, যে ভদ্রলোক আর কি ওনাদেরকে এই হেল্পটা করলেন, তো তাকে নিয়ে এসেছেন, তাকে ঘরে নিয়ে এসে চা ঠা খাইয়েছেন। এবং ওই যে লোকটা ছিল যিনি নিয়ে এসেছিলেন তিনি আবার হোটেলে হোটেলে চা সাপ্লাই করেন। তো যাই হোক, তো তারপরে রাতের বেলা তো এই এই ওনার বান্ধবী সুতপা দি এবং তার হাজবেন্ড রাজদার সাথে খুব গল্প আড্ডা হলো এবং ওই ভদ্রলোকও ছিলেন, তো তার এত বড় একটা হেল্প করলেন। তো ওই ভদ্রলোকের উনি নাম ঠিকানা সমস্ত নিয়ে এসেছিলেন ওনারা। তো পরে যখন ওনারা বাড়ি ফেরেন, তো বাড়ি ফেরে কিন্তু এই মধুমিতাদির হাজবেন্ড উনি কিন্তু ওই ভদ্রলোককে চিঠি লিখেছিলেন, কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে চিঠির কিন্তু কোনো উত্তর ওনারা পায়নি। তো এটা ওনারা বিশ্বাস করেন যে সেদিন হয়তো বাবা লোকনাথকে ওই যে সুতপাদির এই মধুমিতাদি ডেকেছিলেন, হয়তো উনি মানে আশীর্বাদ করে মানে ওই ভদ্রলোককেই হয়তো এনাদের এই বিপদ থেকে উদ্ধারের জন্য পাঠিয়েছিলেন। সত্যি বাবা লোকনাথের কৃপা তো অপার। তো আমারও মনে হয় যে ঘটনাটা শোনার পর যে হয়তো সেদিন স্বয়ং উনি হয়তো রূপ ধরে এসেছিলেন ওই ভদ্রলোকের, এসে ওনাদেরকে এই এত বড় হেল্পটা করেছিলেন। আমার তো খুবই ভালো লেগেছে। আচ্ছা, এরপরে চলে যাই আমি এই মধুমিতা দি আর একটা ঘটনা পাঠিয়েছে সেই ঘটনাটায়। আচ্ছা, মধুমিতাদির মামাবাড়ি হচ্ছে বীরভূমের সিউড়ির কাছে করিদ্ধা বলে একটা জায়গা রয়েছে সেইখানে। এবার এই করিদ্ধা বলে জায়গাটা এটা কিন্তু এক সময় পুরোটাই গ্রাম ছিল, এখন অনেকটাই ডেভেলপ করে গেছে, বাট এক সময় পুরোটাই গ্রাম ছিল। এবার ওনার মামা বাড়ির মানে আরও আগে তাদের জমিদারি ছিল আর কি, তো জমিদার বলা যেতে পারে, জমিদার বাড়ি। এবং সেসব এখন কিছুই নেই, কিন্তু যেটা রয়ে গেছে সেটা হচ্ছে 400 বছরের পুরনো বাসন্তী পুজো। সেটা আজও কিন্তু প্রত্যেক বছর নিয়ম করে হয় এবং সমস্ত আত্মীয় স্বজন তারা যে যেখানে আছে তারা কিন্তু ওই চৈত্র মাসে যে মা বাসন্তীর যে পুজোটা হয় সেই পুজোর সময় কিন্তু সবাই ওই বাড়িতে আসে। এবং এই যে পুজোটা হয় সেই পুজোটা কিন্তু মানে দুই দাদুর মধ্যে, দাদু ভাইদের মধ্যে পালা করে করে হয়। এক বছর এক দাদুর কাছে হয়, মানে এক দাদুর মানে আর কি পালা পড়ে পুজোটা করার। আবার পরের বছর আবার তারই বড় যে দাদু, মানে তার যে বড় ভাই, বড় দাদু, তার মানে তার আর কি পালা পড়ে পুজোটা করার। এই দুই ভাইয়ের মধ্যে পালা করে করে পুজোটা হয়। এবার যেখানে পুজোটা হয় সেটা কিন্তু বাড়ি থেকে একটু দূরে, সেটা বাসন্তীতলা নামে জায়গাটা বলে সবাই চেনে। এবং ওখানে মূল মন্দির যে রয়েছে মায়ের, সেটা ছাড়াও কিন্তু শিব ঠাকুরের মন্দির রয়েছে। বেশ বড় একটা বৈঠকখানা মতো ঘর, একটা মানে সুন্দর ফরাস পাতা, এরকম টানা বারান্দা, পুকুর, সমস্ত কিছু নিয়ে বিশাল আর কি বড় জায়গাটা। আচ্ছা, যে সময় ঘটনাটা উনি বলছেন সেই সময় এই মধুমিতাদির বয়স ছিল ওই 18-19 এরকম। তো সে বছর ওনার যে দাদু ভাই তার কিন্তু পুজোটার পালা পড়েছিল। এবার ওনার যে মেজো মামা সে আর কি সমস্ত দিকটা সামলাচ্ছে। নবমীর দিন পুজোয় প্রচুর ভোগ খাওয়ানো হয়, গ্রামের অনেক মানুষ খেতে আসে। তো সেই নবমীর পুজোর দিনই সব ভাই বোনেদের সাথে উনিও খুব আনন্দ মজা করছে। এমন সময় উনি একটা কোনো কারণে বাইরে এসছেন, তো সেই সময় এসে দেখেন একজন খুবই বৃদ্ধা মানুষ ময়লা শাড়ি পরে কোলে একটা ছোট্ট পুঁটলি নিয়ে এসেছেন এবং মায়ের মন্দিরের সামনে এসে ওনাকে বলে যে আমায় কিছু খেতে দেবে মা, খুব খিদে পেয়েছে, এই কথাটা বলেন। তো উনি এই কথাটা শুনে বলেছেন যে ঠিক আছে তুমি এখানে দাঁড়াও, আমি জিজ্ঞেস করে আসছি, এটা তো আমার মামা বাড়ি, তুমি একটু দাঁড়াও, আমি মামাদেরকে জিজ্ঞেস করে আসছি। তো মধুমিতাদি ভিতরে ঢুকেছেন, ঢোকার পরে উনি মামাকে কথাটা বলেছেন যে এরকম একজন এসছেন। তো ওনার মামা বলেছে যা ডেকে নিয়ে আয়। তো কোনো ব্যাপার না, ওখানে নবমীর দিন ভোগ রাগ হয়েছে, না দেওয়ার তো কিছু নেই। তো উনি খুব খুশি হয়ে বেশ হাসি খুশি হয়ে উনি আসেন। এবং উনি যখন আসেন এসে দেখছে ওই বৃদ্ধা ভদ্রমহিলা উনি কিন্তু আর ওখানে নেই।
এবার উনি ভেবেছেন যে সামনে পুকুর আছে, ওখানে একটা ঘাট করা পুকুর, তো সেখানে হয়তো হাত ঠাত ধুতে গেছে। তো উনি ওখানে দাঁড়িয়েই রয়েছে, দেখছি উনি আর আসছে না, মানে ওই ভদ্রমহিলা যে কোথায় চলে গেছে সেটা কিন্তু কেউ জানে না। এবং ওনাদের ওই যে মানে তারপর আর উনি আসেন উনি, কিন্তু ওই যে উনি এসছিলেন, তো ওটা মনে করা হয় যে ওই মা বাসন্তী হয়তো সেদিন এক ক্ষুধার্ত বৃদ্ধার বেশে ওনাদের ওখানে বাড়িতে এসছিলেন। যাই হোক, তো সেই উনি তো আসেননি, কিন্তু ওই মন্দিরে ওনাদের যে ওই 400 বছরের পুরনো যে মন্দির রয়েছে, সেই মন্দিরে কিন্তু বিভিন্ন সময় অনেকেই মায়ের যে উপস্থিতি, মা বাসন্তীর যে উপস্থিতি, সেটা কিন্তু অনেকেই খুবই আর কি বুঝতে পেরেছে, এবং এটা ওনারা বিশ্বাস করেন যে ওখানে মা খুবই জাগ্রত। এবং যে মধুমিতা গোস্বামী যিনি ঘটনাটা পাঠিয়েছেন, ওনার মায়ের এখন বয়স হচ্ছে প্রায় 74। উনিও কিন্তু মানে এখনও চেষ্টা করেন ওই মামাবাড়ির যে ওই যে মা বাসন্তীর যে পুজো হয়, সেই পুজো অ্যাটেন্ড করতে প্রত্যেক বছর। তো এই দুটো ঘটনা উনি পাঠিয়েছিলেন। মধুমিতাদিকে অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য, এবং সর্বোপরি এত সুন্দর সুন্দর দুটো ঘটনা আমাদেরকে পাঠানোর জন্য। এভাবেই আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবং প্লিজ আপনারা পারলে আপনাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের চ্যানেলের এই ঘটনাগুলোকে একটু সকলের সাথে শেয়ার করে দিন। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, ভক্তিতে থাকুন, এটাই চাই। আর আমাদের নতুন চ্যানেল দ্য বংশপা, সেটাও কিন্তু অবশ্যই দেখবেন। আজ এ পর্যন্তই রইল, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। নমস্কার।